আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি বোধহয়। দেখেন, আমাদের আজকে আমরা হচ্ছে আরেকটা নতুন টপিক শুরু করতেছি। আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে রিপোর্ট। ঠিক আছে, একটু দাঁড়ান, এটা আবার কি হলো? আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে কিভাবে প্রপোজাল লিখতে হয়, কমিউনিকেশনের সময় কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয়, এইগুলা বা এই টপিক গুলা দেখছে এতদিন। এখন একটা প্রপোজাল আপনি কিভাবে লিখবেন, বা একটা বিজনেস প্রপোজাল মানে আপনি অ্যাজ এ অর্গানাইজেশন হিসেবে আরেকটা অর্গানাইজেশনের সাথে যখন বিজনেস করবেন, তাদেরকে আপনি কিভাবে প্রপোজাল পাঠাবেন বা তারা আপনাকে কিভাবে প্রপোজাল পাঠাবে, এই জিনিসগুলো আমরা দেখছি যে প্রপোজাল কিরকম হয়, রিকোয়েস্ট ফর প্রপোজাল কি জিনিস, সলিসিটেড প্রপোজাল কি জিনিস, আনসলিসিটেড প্রপোজাল কি জিনিস, তো প্রপোজালের মধ্যে কি কি থাকতে হয়, এই জিনিসগুলো আমাদের দেখা হয়েছে। তো আজকে আমরা শুরু করতেছি রিপোর্ট। ঠিক আছে, তো রিপোর্টটা আসলে কি জিনিস দেখেন। আহ আপনারা সবাই ল্যাব রিপোর্ট লিখছেন, সবাই জানেন যে ল্যাব রিপোর্ট কি। ল্যাব রিপোর্ট হচ্ছে আসলে কোনো একটা এক্সপেরিমেন্ট করার পরে এক্সপেরিমেন্টটা কিভাবে করতেছেন, এক্সপেরিমেন্টটার মানে করার উদ্দেশ্য কি, এক্সপেরিমেন্টটা করে আপনি কি আউটকাম পাচ্ছেন, ওই আউটকামের উপর বেস করে আপনি আপনার একটা মতামত দিচ্ছেন, যেটা ডিসকাশন বলি আমরা। ঠিক আছে, এবং আপনার ল্যাব রিপোর্টটা পড়ে হচ্ছে আপনার যে ল্যাব ইনস্ট্রাক্টর বা যেই স্যার হচ্ছে ল্যাব ক্লাসটা নিচ্ছে, ওই স্যার বুঝতে পারতেছে যে এক্সপেরিমেন্টটা করে আসলে আপনি কি পাইছেন বা কি বুঝছেন। তো রিপোর্ট হচ্ছে আহ, মানে অর্গানাইজেশন, আপনি যখন একটা অর্গানাইজেশনের এজ এ পার্ট হিসেবে একটা রিপোর্ট লিখবেন, তো আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে, তখন একটু খেয়াল করেন যে এই রিপোর্টের ডেফিনেশন বা আসলে মেইন মানে পারপোজটা কি, বা জিনিসটা আসলে কি, রিপোর্টটা আসলে কি জিনিস। ফর্মাল স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, ইনফরমেশন, মানে আপনি হচ্ছে অ্যাজ এ অর্গানাইজেশনের পার্ট হিসেবে বা মনে করেন আপনি অর্গানাইজেশনের পার্ট না, আপনাকে দায়িত্ব দেওয়া হইলো যে মানে আপনাকে আমি ইনভেস্টিগেটর হিসেবে একটা দায়িত্ব দিলাম যে আমি অমুক কোম্পানির মানে মালিক, আমার কোম্পানিতে হচ্ছে অনেকদিন যাবত লস হচ্ছে। তো আপনি অ্যাজ এ ফিনান্সিয়াল ইনভেস্টিগেটর হিসেবে আমার কোম্পানিকে মানে একটা ইনভেস্টিগেশন করে দেখেন যে আসলে প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে, এবং তার উপর বেস করে আমার একটা রিপোর্ট দেন। তো আপনি হচ্ছে ফ্যাক্ট মানে কি কি কারণে হচ্ছে আমার কোম্পানির লসের সম্মুখীন হইতে পারে, ওই ফ্যাক্ট গুলা সিরিয়ালে তুলে ধরলেন। যে আপনার কোম্পানিতে হচ্ছে যারা কর্মচারী তাদের বেতন কম দিচ্ছেন, এই জন্য তারা হচ্ছে আসলে কাজ করার জন্য আগ্রহ পাচ্ছে না। 2 নাম্বার হচ্ছে আপনার অফিস হচ্ছে আপনি সপ্তাহে মানে 6 দিন অপারেট করতেছেন, আপনি 6 দিন অপারেট না করে সপ্তাহে 5 দিন করেন, 2 দিন ছুটি বেশি দেন, তাহলে বাকি যে 5 দিন আছে মানে ওই 5 দিনে হচ্ছে তাহলে কর্মচারীরা অনেক বেশি কাজ করবে। মানে কি কি কারণে হচ্ছে আসলে পসিবল লসেস হইতে পারে, এই ফ্যাক্ট গুলা আপনি তুলে ধরবেন। আর হচ্ছে ইনফরমেশন, আর এই রিলেটেড যদি কোনো তথ্য দেওয়ার থাকে ওই তথ্যগুলো হচ্ছে ওই রিপোর্টের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, রিটেন ফর এ স্পেসিফিক অডিয়েন্স, এই যে রিপোর্টটা হচ্ছে মানে আমি কাউকে দিয়ে লিখাইলাম যে আমার কোম্পানি কেন মানে লসের সম্মুখীন হচ্ছে, এটা এবার বাইরের কোন ইনভেস্টিগেটরই হোক অথবা ভিতরেই হচ্ছে আমার কোম্পানির কেউই হচ্ছে কাজটা করলো, যেই করুক না কেন, এই রিপোর্টটা পড়বে কে, বা এই রিপোর্টটার অডিয়েন্স কারা, এই রিপোর্টটা কি পাবলিকলি পাবলিশ হবে, বা এটা কি জনসাধারণ পড়বে? পড়বে না। এই রিপোর্টটার পাঠক বা এই রিপোর্টটার অডিয়েন্স হচ্ছে আমি বা আমার কোম্পানির যারা ডিসিশন মেকার আছে তারা হচ্ছে এই রিপোর্টের অডিয়েন্স। মানে একটা রিপোর্ট কিন্তু সবার জন্য লেখা হয় না, একটা রিপোর্টের একটা স্পেসিফিক অডিয়েন্স থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন যে ফর মেকিং ইনফর্মড ডিসিশন, এবং রিপোর্ট লেখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে সাপোজ আমার কোম্পানিতে এরকম মনে করেন অনেকগুলো ডিভিশন আছে। মনে করেন আমার কোম্পানিতে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, আমার কোম্পানিতে মনে করেন ম্যানেজিং মানে পুরো কোম্পানির ম্যানেজমেন্ট দেখতেছে, এরকম একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে। তো মার্কেটিং ডিপার্টমেন্ট ডিসিশন নিছে যে কালকে থেকে অমুক জায়গায় হচ্ছে আমাদের প্রোডাক্ট বন্ধ মানে বিক্রি করা বন্ধ করে দিবে, প্রোডাক্ট সাপ্লাই দেওয়া বন্ধ করে দিবে। এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট ডিসিশন নিছে। তো মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা করবে, কেন এই ডিসিশন নিছে বা এই ডিসিশন নিয়ে আসলে কি লাভ হইতে পারে বা এটার পিছনে উদ্দেশ্য কি, এই রিলেটেড একটা রিপোর্ট লিখে হচ্ছে ম্যানেজমেন্টকে জানাই, অবশ্যই জানাইতে হবে, ইনফর্ম করতে হবে। এরকম যখন একটা অর্গানাইজেশনের এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টকে হচ্ছে
কোনো ডিসিশন ইনফর্ম করে, তখন হচ্ছে তারা কি এরকম একটা রিপোর্ট লিখে পাঠাইতে পারে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টের কাছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে রিপোর্টে আরো কি কি থাকতে পারে। যে দেখেন যে রিপোর্টস অলসো কন্টেইন ইনফারেন্সেস মেড। মনে করেন কোনো অনুমান যদি করা হয়, সাপোজ আমার কোম্পানিতে চুরি হচ্ছে, ঠিক আছে? তো আমি কাউকে বললাম যে মানে এটার উপর বেস করে একটা হচ্ছে তদন্ত রিপোর্ট বা ইনকোয়ারি রিপোর্ট তুমি আমাকে দাও। তো এনকোয়ারি করে সে হচ্ছে আলটিমেটলি মনে করেন কোনো সলিউশন আসতে পারলো না, সে হচ্ছে বিভিন্ন মানুষের সাথে মনে করেন কথা বললো, অফিসের যারা স্টাফ আছে, পিওন আছে, ড্রাইভার আছে, তারপর মনে করেন যে যারা হায়ার লেভেল অথরিটি আছে, মানে মিড লেভেল স্টাফ আছে, সবার সাথে কথা বলছে। বাট সবার সাথে কথা বলে আসলে আলটিমেটলি কোনো ডিসিশন আসতে পারে নাই যে কে আসলে চুরি করতেছে বা কে আসলে এটার পিছনে দায়ী। তো সে আমাকে, আমি যদি ওই কোম্পানির মালিক হই, সে আমাকে রিপোর্ট দেওয়ার সময় জাস্ট একটা ইনফারেন্স বা অনুমান অনুমান করতে পারে যে ওকে, মানে সবকিছু মানে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে মনে হচ্ছে যে মানে পার্টিকুলার এই মানে ডিপার্টমেন্ট বা পার্টিকুলার এই ব্যক্তিটা হচ্ছে এটার পিছনে মানে রেসপন্সিবল থাকতে পারে বা দায়ী থাকতে পারে, একটা অনুমান করতে পারে আর কি। আচ্ছা, এরপর দেখেন কনক্লুশন মেড। মনে করেন যে অনেকগুলো ইনফরমেশন দিয়ে যে আলটিমেটলি একটা সিদ্ধান্তে পৌঁছাইলো যে যেহেতু চুরিটা রাত 12টার সময় হয়েছে, যেহেতু চুরিটা শুক্রবারে হয়েছে, শুক্রবারে কোম্পানির হচ্ছে আম, যে দারোয়ান, ওই দারোয়ান ছাড়া অন্য কোনো মানুষজন অফিসে আসে নাই, তার মানে দারোয়ান এই চুরির সাথে ইনভলভ থাকতে পারে। এই যে একটা রিকমেন্ডেশন বা এরকম একটা, সরি, একটা কনক্লুশনে আসলো, একটা সিদ্ধান্তে পৌঁছাইলো অনেকগুলা ফ্যাক্টের সাপেক্ষে বা অনেকগুলা, কি বলবো, অনেকগুলা তথ্য প্রমাণের সাপেক্ষে, মানে রিপোর্টে এরকম একটা ইনফারেন্স, একটা অনুমানও করতে পারে, আবার হচ্ছে অনেকগুলা তথ্য প্রমাণের সাপেক্ষে একটা সিদ্ধান্তেও পৌঁছাইতে পারে যে যেহেতু মানে চুরিটা শুক্রবারে হয়েছে, রাত 12টার সময় হয়েছে, যেদিন চুরি হয়েছে ওই দিন অফিসের অন্য কোনো এমপ্লয়ি প্রেজেন্ট ছিল না, সো প্রবাবলি গার্ড হচ্ছে বা যে দারোয়ান আছে সে হচ্ছে এটার জন্য রেসপন্সিবল হইতে পারে। ঠিক আছে, আমরা একটা কনক্লুশনে পৌঁছাইলাম বা সেই রেসপন্সিবল, আমরা একটা কনক্লুশনে পৌঁছাইলাম। তারপর দেখেন রিকমেন্ডেশনস প্রোভাইডেড, এবং এটার উপর বেস করে মানে রিকমেন্ডেশন কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বা কি স্টেপ বা পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটার একটা রিকমেন্ডেশনও সাজেস্ট করা হয় যে ওকে, যেহেতু হচ্ছে মনে হচ্ছে যে গার্ড এটার সাথে রেসপন্সিবল, উই ক্যান ইনস্টল সিসি ক্যামেরাস ইন ইচ এন্ড এভরি পয়েন্টস, মানে আমরা প্রত্যেকটা পয়েন্টে সিসি ক্যামেরা ইনস্টল করতে পারি। অথবা এরকম বলতে মানে যে কোনো একটা রিকমেন্ডেশন, জাস্ট যেহেতু আপনি একটা কনক্লুশনে পৌঁছাইলেন যে শুক্রবার দিন আর রাত 12টার সময় আমাদের মানে গার্ড ছাড়া আর কেউ থাকে না, সো প্রবাবলি গার্ড চুরি করতে পারে। তো গার্ডের চুরি ঠেকাইতে হইলে কি করতে হবে, আমরা পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা বসাই দিতে পারি। আপনি একটা রিকমেন্ডেশন প্রোভাইড করলেন। আচ্ছা, এরপর দেখেন যে ইনফারেন্সেস, কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন বেসড অন ফ্যাক্টস। মানে এই যে আপনি অনুমান করতেছেন বা কোন একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন বা কোন একটা কিছু রিকমেন্ড করতেছেন, এই জিনিসগুলা আপনাকে করতে হবে হচ্ছে গিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে। আপনি আন্দাজে করতে পারবেন না, আপনি আন্দাজে কাউকে দোষী বলতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি বলেন যে সাপোজ আমার অর্গানাইজেশনের হচ্ছে এই লোকটা হচ্ছে মানে চুরি করতেছে, বা আমার অর্গানাইজেশনের হচ্ছে আহ, যারা লোয়ার লেভেল মানে কর্মচারী তারা তারা আসলে কেউ দোষী না, আমার মানে আমার অর্গানাইজেশনের যারা হচ্ছে ম্যানেজমেন্ট বা যারা হচ্ছে আপনার মার্কেটিং ডিপার্টমেন্টের লোকজন, এরাই হচ্ছে এই জিনিসটার জন্য দায়ী। একটা আপনি কাউকে মানে অ্যাকুইজ করতেছেন বা অ্যাকুইজিশন আনতেছেন কারো উপরে। এরকম যদি আপনি কোনো কিছু অনুমান করেন বা কোনো সিদ্ধান্তে পৌঁছান বা কোনো কিছু রিকমেন্ড করেন, আপনাকে কোনো অবশ্যই মানে আপনি আন্দাজে করতে পারবেন না, আপনাকে অনেকগুলা তথ্য, আপনি মনে করেন কোন একটা কিছু অনুমান করতেছেন, ঠিক আছে, যে আমার কোম্পানিতে লস মানে কন্টিনিউয়াস লস হচ্ছে কারণ কর্মচারীরা হচ্ছে ঠিক মতো কাজ করে না, তারা ফাঁকি দেয়। আপনি এইটা অনুমান করতেছেন সাপোজ। এই যে আপনি অনুমান করতেছেন মানে কি ইনফারেন্স মেড করতেছেন, এই অনুমানটাও কিন্তু আন্দাজে করা যাবে না, এটার পিছেও কি থাকতে হবে, ফ্যাক্ট, তথ্য প্রমাণ থাকতে হবে। আপনাকে ইনফরমেশন বা এরকম সাপোর্টিং মানে ফ্যাক্ট দিতে হবে যে গত 6 মাস যাবত কোম্পানির টার্নওভার অনেক কম, আমরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাইতে পারতেছি না, যা ইনভেস্ট করতেছি ওটা উঠে আসতেছে না। মানে এভাবে করে করে আপনাকে অনেকগুলো ফ্যাক্টের বেসিসে দেন ইনফারেন্সটা মেড করতে হবে। আপনি যদি কনক্লুশন বা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছান যে ওকে, মানে অমুক ডিপার্টমেন্টের গাফিলতির কারণেই হচ্ছে আমার কোম্পানি লসে আছে, এটার জন্য আপনাকে কিন্তু ফ্যাক্ট দিতে হবে। আপনাকে বলতে হবে যে মানে অন্য ডিপার্টমেন্ট গুলো হচ্ছে গত 6 মাসে খুব ভালো পারফর্ম করছে, তাদের পারফরমেন্স আপ টু দা মার্ক ছিল, তারা মানে হার্ড এন্ড সোল ট্রাই করছে, বাট পার্টিকুলার এই ডিপার্টমেন্টই দেখা গেছে যে
অনেক বেশি ছুটি কাটাইছে, তারা রেগুলার অফিস করে নাই, তারা অফিস থেকে তাড়াতাড়ি চলে গেছে, তাদের কাজে মনোযোগ ছিল না, এরকম প্রত্যেকটা জিনিস আপনাকে জাস্ট মানে তথ্য প্রমাণের ভিত্তিতে বলতে হবে, আপনি আন্দাজে কোনো কিছু বলতে পারবেন না, ঠিক আছে? তো এবং দেখেন আপনাকে ফ্যাক্ট বা মানে যেই তথ্য প্রমাণগুলো আছে এগুলাও আপনাকে তুলে ধরতে হবে। তারপর হচ্ছে সাপোর্টিং এভিডেন্স ইনক্লুডেড, মানে আপনার যদি কোনো এভিডেন্স থাকে ওই এভিডেন্স হচ্ছে এটার সাথে ইনক্লুড করে দিতে হবে। যে সাপোজ ওই ডিপার্টমেন্টের মানে যারা কর্মচারীদের 10 জনের মধ্যে 8 জনই হচ্ছে প্রত্যেকদিন ঠিক মানে অফিস ছুটি হওয়ার আগেই বাসায় চলে গেছে, অফিসে দেরি করে আসছে, তাদের 10 জনের মধ্যে 5 জনই হচ্ছে মানে 1 মাসের মধ্যে 10 দিন ছুটি কাটাইছে, মানে এরকম যদি কোনো এভিডেন্স থাকে ওই এভিডেন্স গুলো আপনাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? আপনি যদি এরকম মানে রিপোর্ট লিখতে যান বা কোনো ইনফারেন্স বা কনক্লুশন বা রিকমেন্ডেশন করতে চান কিছু। আমার কথা কি বোঝা গেছে? আমি এখনো ডেফিনিশন নাই আছি এবং অনেক কথা বলে গেছি ডেফিনিশন দিয়ে। কথা কি বুঝছেন? জি স্যার, কি বুঝছেন? ডেফিনেশন বুঝলাম স্যার। হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, ডেফিনেশন বুঝলাম স্যার। একটু পরে জিজ্ঞেস করবো আসলে কি বুঝছেন অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইমে, তখন আমাকে একটু বুঝাই বললেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে টাইপস অফ রিপোর্ট। রিপোর্ট হচ্ছে মানে দুই রকম হয় নরমালি। একটা হচ্ছে শর্ট রিপোর্ট, একটু দাঁড়ান, একটা হচ্ছে দেখেন শর্ট রিপোর্ট, একটা হচ্ছে লং রিপোর্ট, ঠিক আছে? এটা হচ্ছে রিপোর্টের আপনার নরমাল দুইটা ক্রাইটেরিয়া, রিপোর্টের লেন্থের উপর বেস করে, মানে লেন্থ যদি অনেক বেশি হয় তাহলে লং রিপোর্ট, আর রিপোর্টের লেন্থ যদি ছোট হয় তাহলে শর্ট রিপোর্ট। আর রিপোর্টের মধ্যে কি কন্টেইন করতেছে বা কোন ধরনের ইনফরমেশন আছে, যে হোয়াট ইজ কন্টেইনিং, এই মানে রিপোর্টের মধ্যে আসলে কি আছে এটার উপর বেস করে রিপোর্টকে আরো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফরমেশনাল রিপোর্ট, একটা হচ্ছে ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট। মানে একটা রিপোর্ট হচ্ছে আপনি শুধু ইনফরমেশন দিবেন, আপনি বলবেন যে আমাদের অফিসে হচ্ছে এরকম অনেকগুলা গাছ আছে, একটা গাছে আম ধরছে, একটা গাছে মানে কলা ধরছে, একটা গাছে জাম ধরছে, এরকম ইনফরমেশন দিবেন। আর ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট হচ্ছে আপনি কোনো কিছু ইন্টারপ্রেট বা অনুমান করবেন, ঠিক আছে? যে আমাদের অফিসে অনেকগুলা গাছ আছে, এবার হয়তো যেহেতু বৃষ্টি কম হয়েছে তো আম গাছে হয়তো আম নাও ধরতে পারে, কাঁঠাল গাছে হয়তো কাঁঠাল নাও ধরতে পারে, মানে এরকম জাস্ট কিছু আপনি ইন্টারপ্রেট করতেছেন, এগুলো হচ্ছে কি ইন্টারপ্রেটেটিভ রিপোর্ট। আর ইনফরমেশনাল রিপোর্ট হচ্ছে আপনি আপনার কি মনে হচ্ছে বা আপনার মাথায় কি আসতেছে, আপনি এরকম কোনো কিছু বলবেন না, আপনি জাস্ট ইনফরমেশন দিবেন যে আমাদের অফিসে এই গাছ আছে, এই গাছে এবার এই ফল ধরছে, জাস্ট ইনফরমেশন গুলো আপনি সামারি করবেন, এটা হচ্ছে কি ইনফরমেশনাল রিপোর্ট। তার মানে রিপোর্টের লেন্থের উপর বেস করে রিপোর্টকে আমি দুই ভাগে ভাগ করতেছি, শর্ট লং। আর রিপোর্টে কি আছে মানে হোয়াট টাইপ অফ থিংস দ্য রিপোর্ট ইজ কন্টেইনিং, based on this the report can be divided into two categories more, and they are key: informational report and interpretative report. An informational report contains only information, unbiased information. আপনি এখানে কোনো বায়াসড ইনফরমেশন দিতে পারবেন না, আপনি কোনো পক্ষ নিতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আমার মনে হয় এইবার মানে গাছের মধ্যে আমের মুকুল আসে নাই কারণ হচ্ছে বৃষ্টি মানে বেশি হয়েছে বা কম হয়েছে। আপনি এরকম কোনো আপনার মতামত বা আপনার সিদ্ধান্ত আপনি ইনফরমেশনাল রিপোর্ট আনতে পারবেন না, ঠিক আছে? ইনফরমেশন রিপোর্ট মানে শুড কন্টেইন অনলি জাস্ট ইনফরমেশন, নাথিং এলস। আপনি শুধু এটার মধ্যে ইনফরমেশন দিবেন যে এবার হচ্ছে ধান খেতে ধান হয় নাই কারণ বৃষ্টি, কারণ টারণ বলতে পারবেন না, আপনি জাস্ট বলবেন কি যে এবার ধানের ফলন ভালো হয়নি, এবার পেঁয়াজের দাম বেশি, এবার আদার দাম বেশি, জাস্ট এই ইনফরমেশন গুলো আপনি দিতে পারবেন। আর ইন্টারপ্রিটেটিভ রিপোর্টে আপনি কি করতে পারবেন, ইন্টারপ্রিটেটিভ রিপোর্টে আপনি চাইলে কোনো একটা অনুমান বা কোনো একটা ইনফারেন্স করতে পারেন যে এবার আহ ধান কম হয়েছে, হয়তো বৃষ্টি কম হয়েছে দেখে আহ ধান কম মানে ধানের ফলন কম হয়েছে। এবার পেঁয়াজের দাম বেশি কারণ ইন্ডিয়া থেকে আমরা পেঁয়াজ হয়তো মানে রপ্তানি করতে পারতেছি না, এই জন্য পেঁয়াজের দাম বেড়ে গেছে। মানে এখানে আপনি অনুমান করতে পারবেন ইন্টারপ্রেটেটিভ রিপোর্টে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে দেখলাম যে মানে রিপোর্টকে আমরা লেন্থের বেসিসে দুই ভাগে আর হচ্ছে কি কন্টেন্ট করতেছে তার বেসিসে আরো দুই ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এবার দেখি যে কি হলো, একটু দাঁড়ান।
আমার স্ক্রিন তো বোধহয় আবার দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আমরা একটা রিপোর্ট লেন্থের বেসিসে কয় রকম হইতে পারে বলছি, দুই রকম, শর্ট রিপোর্ট, লং রিপোর্ট। এবার দেখেন শর্ট রিপোর্টের আবার কিছু ফরম্যাট হইতে পারে, ঠিক আছে? জিনিসগুলো জাস্ট একটু মানে বুঝা বুঝা দেখেন, তাহলে মনে থাকবে, সহজ জিনিস। দেখেন শর্ট রিপোর্টের হচ্ছে আবার দুইটা ফরম্যাট হইতে পারে, একটা হচ্ছে মেমোরেন্ডাম রিপোর্ট আর একটা হচ্ছে লেটার রিপোর্ট, ঠিক আছে? মানে মেমোরেন্ডাম রিপোর্টটা কি জিনিস? সবাই ক্যাশ মেমো চিনেন না? দোকান থেকে কোনো কিছু কিনলে আমাদেরকে এক পেজের একটা এরকম ক্যাশ মেমো দেয় না? দেয়? দেয় তো মনে হয়। দে স্যার। তো মেমোরেন্ডাম রিপোর্টটা হচ্ছে ওই ধরনের শর্ট রিপোর্ট, যে রিপোর্ট গুলা হচ্ছে একটা এরকম ক্যাশ মেমোর ফরম্যাটে থাকে, এক পেজের ছোট ফরম্যাট, ঠিক 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 আছে? তো দেখেন এই মেমোরেন্ডাম রিপোর্টের হচ্ছে আবার তিনটা ভাগ হইতে পারে। মেমোরেন্ডাম রিপোর্টকে প্রথমে দেখেন আমি দুইটা ভাগে ভাগ করতেছি, ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট, ইন্টারপ্রেটেটিভ মেমোরেন্ডাম রিপোর্ট। কারণ আমরা জানি যে আমাদের মানে রিপোর্টের মধ্যে কি আছে তার উপর ভিত্তি করে রিপোর্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে শর্ট আরটা লং। না, এটা হচ্ছে লেন্থের উপর বেস করে হচ্ছে শর্ট আর লং। বাট রিপোর্টের মধ্যে কি আছে তার উপর ভিত্তি করে হচ্ছে রিপোর্টকে দুই ভাগে ভাগ করা যায়, ইনফরমেশনাল রিপোর্ট আর হচ্ছে কি ইন্টারপ্রেটেটিভ রিপোর্ট। ইন্টারপ্রেটেটিভ। এখন দেখেন এই ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্টকে আবার তিন ভাগে ভাগ করা যায়, কনফারেন্স রিপোর্ট, প্রোগ্রেস রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট। আর ইন্টারপ্রেটেটিভ মেমোরেন্ডাম রিপোর্টকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায়, পার্সোনাল রিপোর্ট, রিকমেন্ডেশন, জাস্টিফিকেশন রিপোর্ট। জিনিসটা কি মানে বুঝতে পারছেন না? গোলায় গেছে? আমি একবার এখানে লিখি তাহলে বুঝতে পারবেন। দেখেন আমরা অলরেডি বললাম যে আমাদের লেন্থের উপর বেস করে রিপোর্ট কয় রকম হইতে পারে, বেসড অন লেন্থ, শর্ট রিপোর্ট, লং রিপোর্ট, দুই রকম হইতে পারে। এরপর দেখেন যে এই শর্ট রিপোর্ট আবার দুই রকম হইতে পারে না? এই যে শর্ট রিপোর্ট আবার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ইনফরমেশনাল, আরেকটা কি নিচেই আছে দেখেন, ইন্টারপ্রেটেটিভ। আরেকটা হচ্ছে ইন্টারপ্রিটেটিভ। এখন দেখেন এই ইনফরমেশনাল রিপোর্ট হইতে পারে আবার কয় রকমের বলেন তো? তিন রকমের হইতে তিন পারে। রকম। কি কি? স্যার কনফারেন্স রিপোর্ট, পিরিয়ডিক, পিরিয়ডিক রিপোর্ট, আর তিন নম্বরটা কি বলেন তো? প্রোগ্রেস রিপোর্ট। জি স্যার। আর ইন্টারপ্রেটেটিভ রিপোর্ট হচ্ছে আবার কয় রকম হইতে পারে? দুই রকম। প্রথমটা কি? স্যার পার্সোনাল। পার্সোনেল, মানে তিন রকম, এটা হচ্ছে শুধু দুই রকমের। আর আরেকটা কি? রিকমেন্ডেশন অথবা জাস্টিফিকেশন রিপোর্ট, ঠিক আছে? তো আমরা বুঝলাম যে আমাদের একটা শর্ট রিপোর্ট হচ্ছে নরমালি মেমোরেন্ডাম রিপোর্ট আর লেটার রিপোর্ট হইতে পারে। তো একটু ভুল করছি, সেটা হচ্ছে দেখেন এই যে শর্ট রিপোর্টের আপনার আবার দুইটা ভাগ আছে। কি কি আছে? শর্ট রিপোর্টের দুইটা ভাগ ভাগ হচ্ছে আপনার, একটা হচ্ছে মেমোরেন্ডাম রিপোর্ট, মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে লেটার রিপোর্ট, লেটার। এই মেমোরেন্ডাম রিপোর্টের ভাগ হচ্ছে এই দুইটা, এই যে ইনফরমেশনাল আর হচ্ছে ইন্টারপ্রিটেটিভ। বুঝতে পারছেন? শর্ট রিপোর্টকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, মেমোরেন্ডাম রিপোর্ট, লেটার রিপোর্ট। মেমোরেন্ডাম রিপোর্টকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, ইনফরমেশনাল, ইন্টারপ্রিটেটিভ। ইনফরমেশনালকে ভাগ করতে পারি তিনটা ভাগে, কনফারেন্স, পিরিয়ডিক, প্রোগ্রেস। আর ইন্টারপ্রিটেটিভকে ভাগ করতে পারি কয় ভাগে? দুই ভাগে, পার্সোনাল আর কি রিকমেন্ডেশন। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। এবার দেখেন যে
ইনফরমেশনাল রিপোর্ট আসলে কি থাকবে। আমরা জানি যে আমাদের শর্ট রিপোর্টের হচ্ছে দুইটা ভাগ আছে, কি কি? মেমোরেন্ডাম রিপোর্ট আর হচ্ছে লেটার রিপোর্ট। তো মেমোরেন্ডাম রিপোর্টের আবার দুইটা ভাগ আছে আমরা জানি, একটা হচ্ছে কি ইনফরমেশনাল রিপোর্ট, আর একটা হচ্ছে কি ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট। এবার হচ্ছে আমি দেখি যে ইনফরমেশনাল রিপোর্টের আবার কয়টা ভাগ আছে, তিনটা ভাগ আছে, কি কি? কনফারেন্স রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট, আর একটা কি প্রোগ্রেস রিপোর্ট। এবার আমরা দেখতেছি যে এই ইনফরমেশনাল রিপোর্টের মধ্যে আসলে কি থাকবে, ঠিক আছে? এখন আমরা আছি হচ্ছে এই জায়গায় যে এই ইনফরমেশনাল রিপোর্টের মধ্যে কি থাকবে আসলে। দেখেন, সামারাইজেস ইনফরমেশন বাই রিভিউইং ফ্যাক্টস কভার্ড, মানে যতগুলা তথ্য উপাত্ত বা প্রমাণ আছে সবগুলা সামারি করে আপনার ইনফরমেশন গুলা, মানে সবগুলা যাচাই বাছাই করে হচ্ছে ইনফরমেশন গুলাকে সামারি করে ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্টের মধ্যে। দেখেন, এভয়েড গিভিং ইনফারেন্সেস, যেহেতু এটা একটা ইনফরমেশনাল রিপোর্ট, আমি বলছিলাম যে ইনফরমেশনাল রিপোর্টে আপনি খালি ইনফরমেশন দিবেন, কোনো অনুমান কিছু করতে পারবেন না। তো এভয়েড গিভিং ইনফারেন্সেস, অপিনিয়ন্স, জাজমেন্ট, রিকমেন্ডেশনস ফ্রম প্রেজেন্টেড ডাটা, মানে আপনি যে এই ডাটাগুলো প্রেজেন্ট করছেন বা ওইগুলোর উপর ভিত্তি করে আপনি কোনো কিছু অনুমান করা, কোনো অপিনিয়ন, মানে আপনার কোনো সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না, বা কোনো জাজমেন্ট আপনি আপনার কোনো জাজমেন্ট ওইখানে খাটাইতে পারবেন না, এবং কোনো কিছু রিকমেন্ড করা, আপনি কোনো কিছু রিকমেন্ডও করতে পারবেন না ফ্রম প্রেজেন্টেড ডাটা। ঠিক আছে, মানে ইনফরমেশনাল রিপোর্টে আপনি আপনার কোনো ইনফারেন্সেস, আপনার কোনো অপিনিয়ন্স, আপনার কোনো জাজমেন্ট, আপনার কোনো রিকমেন্ডেশন, কোনো কিছু আপনি ইনক্লুড করতে পারবেন না। দেখেন, ইউজ নিউট্রাল আনবায়াসড ল্যাঙ্গুয়েজ রেদার দ্যান গিভিং এ পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ, মানে আপনাকে এখানে একদম নিরপেক্ষ, নিউট্রাল, আনবায়াসড মানে হচ্ছে কি, মানে বায়াসড মানে কি? বায়াসড মানে হচ্ছে মানে পক্ষপাতিত্ব বা এরকম, মানে আপনি আপনার কাছে মনে করেন দুইটা টিম আছে, আপনি কোন একটা টিমকে বেশি সাপোর্ট দিচ্ছেন, ঠিক আছে? তো আপনি এরকম বায়াসড হতে পারবেন না, আপনাকে আনবায়াসড, নিউট্রাল থাকতে হবে, ঠিক আছে? এবং আপনি যে রিপোর্টটা লিখবেন ওই রিপোর্টের ল্যাঙ্গুয়েজ হইতে হবে কি, নিউট্রাল, আনবায়াসড, মানে আপনার ওই রিপোর্টের ভাষা এমন যেন না হয় আপনি পার্টিকুলার কোন একটা সাইড নিচ্ছেন বা পার্টিকুলার কাউকে আপনি সাপোর্ট দিচ্ছেন, এরকম হইতে পারবে না। মানে আপনি আসলে কার পক্ষে এটা যেন কেউ বুঝতে না পারে। আপনার ঠিক আছে, মানে আপনাকে পুরো নিউট্রাল থাকতে হবে। ইউজ নিউট্রাল আনবায়াসড ল্যাঙ্গুয়েজ রেদার দ্যান গিভিং এ পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ, এবং আপনি কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ ভিউ দিতে পারবেন না। মানে এই রিপোর্টে আলটিমেটলি কে দোষী আর কে দোষী না এইটা, বা মানে কোন একটা মানে কোন একটা রিজন বাইর করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হইলো মনে করেন, মানে আলটিমেটলি রিপোর্টটা যদি ইনফরমেশনাল রিপোর্ট হয় আপনি কোনো সিদ্ধান্তে আসবেন না যে আমার কাছে মনে হচ্ছে অমুক জিনিসটা দায়ী বা অমুক রেসপন্সিবল, আপনি কোনো সিদ্ধান্ত আনবেন না, আপনি নিউট্রাল থাকবেন, আপনি আনবায়াস থাকবেন। আপনার কাজ কি, খালি ইনফরমেশন গুলো সামারি করে হায়ার অথরিটির কাছে পাঠায় দেয়া। হায়ার অথরিটি আপনার ওই রিপোর্টের উপর বেস করে সবকিছু চিন্তা করে হয়তো ডিসিশন নিবে হায়ার অথরিটি, আপনি নেবেন না, ঠিক আছে? এটা হচ্ছে কি ইনফরমেশনাল রিপোর্ট। আমরা দেখলাম যে ইনফরমেশনাল রিপোর্ট আবার কয় রকম হইতে পারে বলেন তো, কয় রকম হইতে পারে? 3 রকম স্যার। কি কি? কনফারেন্স, কনফারেন্স, পিরিয়ডিক আর স্যার প্রোগ্রেস। প্রোগ্রেস। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট মানে আরো দুইটা পয়েন্ট আছে এটার মধ্যে, মানে যে কি কি থাকবে দেখেন, যে ইনফরমেশনাল রিপোর্ট প্রেজেন্টেড ইন মেমোরেন্ডাম ফর্ম, মানে এটা একটা ইনফরমেশনাল রিপোর্ট কিন্তু আমরা প্রেজেন্ট করি হচ্ছে যে ক্যাশ মেমো বা মেমোরেন্ডাম ফর্মে আমরা প্রেজেন্ট করি, ঠিক আছে? নরমালি ইউজড ফর সার্কুলেটিং উইদিন দ্য অর্গানাইজেশন বাই ইমেইল অর ফ্যাক্স, মানে এই যে ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট, এই রিপোর্টটা নরমালি একটা অর্গানাইজেশন থেকে বাইরে পাঠানো হয় না, একটা অর্গানাইজেশনের ভিতরেই এই ধরনের রিপোর্ট গুলো সার্কুলেট হয়। সাপোজ এইচআর বা আপনার আমাদের যে ছুটির মানে নোটিশ গুলা বা আমাদের যে আপনার কোন দিন ইউনিভার্সিটি বন্ধ থাকবে, এটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানায় যে সাপোজ আগামী 2 দিন হচ্ছে এরকম দুর্গাপূজার জন্য বন্ধ থাকবে। তো এই নোটিশ গুলা হচ্ছে এইচআর থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সার্কুলেট করে, ঠিক আছে? মনে করেন যে এরকম একটা চিঠি বা এরকম একটা রিপোর্ট লিখলো, উপরে মানে বিষয় থাকলো যে দুর্গাপূজা উপলক্ষে ছুটি, মানে বরাত, বরাত মানে হচ্ছে রেফারেন্স, তো রেফারেন্স মনে করেন হচ্ছে সরকারি ক্যালেন্ডার, মানে ওইখান থেকে দেখে এটা দেখছে। তারপর মনে করেন যে লিখলো যে আগামী অমুক অমুক দিন যেহেতু মানে দুর্গাপূজা একটা ধর্মীয় উৎসব, তো এই ধর্মীয় উৎসব উপলক্ষে আমাদের ইউনিভার্সিটি 2 দিন বন্ধ থাকবে, ঠিক আছে? তারপর নিচে মনে করেন আমাদের মানে রেজিস্ট্রার স্যারের সাইন, যে যেহেতু স্যার হচ্ছে এই অ্যাডমিন ডিপার্টমেন্টের হেড,
তারপর হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন, মানে কোন কোন ডিপার্টমেন্ট এটা যাবে এই নিজে নিজে দিয়ে লিখে দেয়। ঠিক আছে, মানে কি এটা জাস্ট একটা ক্যাশ মেমোর ফরম্যাটের মতো। এবং এটা হচ্ছে কি এই জিনিসটা কিন্তু মানে বায়োস্টের মধ্যেই এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাচ্ছে। মানে আপনার অ্যাডমিন ব্রাঞ্চ থেকে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা সিইও অফিস, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে কি এই চিঠিটা যাচ্ছে, জাস্ট ইউনিভার্সিটির মধ্যে সার্কুলেট হচ্ছে, এটা কিন্তু বাইরে কোথাও যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে এটা ইমেইলের মাধ্যমে বা ফ্যাক্সের মাধ্যমে বা হার্ড কপি পাঠাইতে পারে ইচ্ছা। বাট এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিন্তু একটা জাস্ট ইনফরমেশন আছে যে আগামী 2 দিন দুর্গাপূজা উপলক্ষে ইউনিভার্সিটি বন্ধ থাকবে, জাস্ট একটা ইনফরমেশন আর কিচ্ছু না। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো হচ্ছে আমরা অলরেডি জানি যে আমাদের ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট 3টা টাইপের হইতে পারে। দ্য ফার্স্ট টাইপ ইজ কি কনফারেন্স রিপোর্ট, দ্য সেকেন্ড টাইপ ইজ কি পিরিয়ডিক রিপোর্ট, এন্ড দ্য থার্ড টাইপ ইজ কি প্রোগ্রেস রিপোর্ট। হোয়াট ইজ কনফারেন্স রিপোর্ট? দেখেন আমরা এখন দেখবো যে কনফারেন্স রিপোর্টটা কি জিনিস। Reports written by employees or executives after significant conference with individuals or committees। যে মনে করেন যে ইউনিভার্সিটিতে এরকম বা আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন ওইখানে হচ্ছে কোন একটা কনফারেন্স হইলো, ওই কনফারেন্সটা মনে করেন যে কোন একটা পার্টিকুলার টপিকের উপর হইছে। সাপোজ আপনি কোন একটা এরকম গেস্ট স্পিকার নিয়ে আসছেন, ওই গেস্ট স্পিকার হচ্ছে কোন একটা পার্টিকুলার টপিকের উপরে কথা বলছে বা কোন একটা ওয়ার্কশপ নিছে মনে করেন। ঠিক আছে, এখন যদি বায়োস্টের কথা বলি, যে বায়োস্টে মনে করেন একটা কনফারেন্স হইলো যে কিভাবে হচ্ছে আপনার রিসার্চ করতে হয়, এরকম একটা কনফারেন্স হইলো মনে করেন বায়োস্টে। তো আপনারা সবাই অ্যাটেন্ড করলেন, আমরা টিচাররা অ্যাটেন্ড করলাম, আমরাও শিখলাম, আপনারাও শিখলেন। তো অবভিয়াসলি আমরা এখানে কোনো একটা বাইরের ইউনিভার্সিটি থেকে মানে কোনো একজন এক্সপার্টকে আমাদের স্পিকার হিসেবে নিয়ে আসতে পারি। তো উনি এসে মনে করেন এরকম আমাদের উদ্দেশ্যে কোন একটা স্পিচ দিল বা আমাদের উদ্দেশ্যে কোন একটা ওয়ার্কশপ নিল যে কিভাবে আমরা রিসার্চ করতে পারি। ঠিক আছে, এখন এইটার উপর বেস করে আমি যদি কাউকে দায়িত্ব দেই যে তুমি একটা রিপোর্ট লিখে সার্কুলেট করবা সবাইকে, যে মানে কনফারেন্স আসলে কি কি হইছে, তো দেখেন কি হইতে পারে যে টেক্সট of report organized by topic discussed or presented simply in chronological fashion। ঠিক আছে, মানে হচ্ছে যে স্পিকার উনি যেভাবে টপিক গুলা আলোচনা করছে, প্রথমে মনে করেন বললো যে রিসার্চ করার জন্য আমাদের কি কি বেসিক কোয়ালিটি থাকতে হবে, তারপর বললো মনে করেন যে রিসার্চ কি জিনিস, তারপর বললো মনে করেন যে স্টাডি গ্যাপ কিভাবে বের করতে হয়, তারপর বললো যে লিটারেচার রিভিউ কিভাবে লিখতে হয়, তারপর বললো যে প্রপোজাল কিভাবে লিখতে হয়, তারপর রিসার্চের ইথিক্যাল ইস্যুগুলো তুলে ধরলো, তারপর বললো যে পাবলিকেশন কিভাবে করতে হয়। উনি যেই পয়েন্টের পরে যেই পয়েন্ট ডিসকাস করছে একদম মানে ওই সিরিয়ালি হচ্ছে আমি যাকে দায়িত্ব দিব সেই লিখবে। অথবা আরেকটা হইতে পারে কি ক্রোনোলজিক্যাল ফ্যাশনে, মানে ক্রোনোলজিক্যাল ফ্যাশন মানে কি ওই যে আপনার মানে মনে করেন যে যে টপিক গুলো আলোচনা হয়েছে ওই যে সিরিয়ালি যে প্রথমটা মানে সবার প্রথমে উনি যে টপিকটা আলোচনা করছে ওইটা, তারপর যেটা আলোচনা করছে ওইটা, এভাবেও হইতে পারে। আর নর্মালি ক্রোনোলজিক্যাল ফ্যাশন বলতে আমরা বুঝি হচ্ছে আপনার অ্যালফাবেটিক্যালি, যে মনে করেন এমন একটা টপিক ডিসকাশন করছে যে টপিকটা শুরু হচ্ছে এ দিয়ে, টপিকটার নাম কি অ্যাবস্ট্রাক্ট। তারপর মনে করেন এমন একটা টপিক মানে সবার প্রথমে মনে করেন এমন একটা টপিক মানে আলোচনা করছে যেটা শুরু ছিল ডি দিয়ে, সাপোজ ডিসকাশন। কিন্তু যখন রিপোর্টটা লেখা হবে তখন হচ্ছে কি মানে অ্যালফাবেটিক্যালি আর কি, যে এই এ এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে সবার উপরে থাকবে। এরপর যদি বি দিয়ে কোনো পয়েন্ট থাকে, সাপোজ বি দিয়ে হইতে পারে কি হইতে পারে মাথায় কিছু আসতেছে না, সাপোজ কোন একটা পয়েন্ট হচ্ছে বি দিয়ে আলোচনা হয়েছে, মানে পয়েন্টটার নাম হচ্ছে বি দিয়ে শুরু, তাহলে এই অ্যাবস্ট্রাক্টের পরে ওই বি দিয়ে যে পয়েন্টটা শুরু ওইটা লিখতে হবে। তারপর মনে করেন কোনো পয়েন্ট শুরু সি দিয়ে, সাপোজ কনক্লুশন, তো এরপর হচ্ছে ওই সি দিয়ে পয়েন্টটা ডিসকাস মানে রিপোর্টের মধ্যে আনতে হবে। তারপর মনে করেন আসবে কি ডিসকাশন, যদিও ডিসকাশন সবার প্রথমে মনে করেন লিখছিল। তো ক্রোনোলজিক্যাল ফ্যাশন মানে এরকম অ্যালফাবেটিক্যাল বা ক্রোনোলজিক্যাল ফ্যাশনেও লিখতে পারে, অথবা হচ্ছে কি যে যেভাবে টপিক গুলা ডিসকাশন করছে মানে সিরিয়ালি যেই টপিকের পরে যেই টপিক ডিসকাশন করছে ওইভাবেও লিখতে পারে রিপোর্টের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন সেকেন্ড টাইপ অফ ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে গিয়া প্রোগ্রেস রিপোর্ট। ঠিক আছে, তো প্রোগ্রেস রিপোর্টটা কি জিনিস? শোজ প্রোগ্রেস অ্যাকমপ্লিশমেন্টস ওভার টাইম। সাপোজ আপনি হচ্ছে মনে করেন আপনারা 10 জন কোন একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে বা কোন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতেছেন, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হইলো একটা 20 তলা বিল্ডিং করতে হবে 2 বছরের মধ্যে।
তো ওভার দ্য টাইম আপনি যত টাইম মানে যাবে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস আপনাকে হচ্ছে আপনার হায়ার অথরিটির কাছে একটা প্রোগ্রেস রিপোর্ট দিতে হবে যে প্রথম 2 মাস গেছে আপনার এই 20 তলা বিল্ডিং এর কতটুকু কমপ্লিট হয়েছে। আপনার ফাউন্ডেশনের কাজ মনে করেন কমপ্লিট হইলো, তারপর মনে করেন যে পরের 2 মাসে আপনি মনে করেন একতলা বিল্ডিং এর কাজ শেষ, মানে একতলা কমপ্লিট হয়েছে, পরবর্তী 3 মাসে মনে করেন আপনি আরো 2 তলা কমপ্লিট করছেন। মানে মোট কথা হচ্ছে ওভার দ্য টাইম আপনাকে হচ্ছে এরকম একটা প্রোগ্রেস দেখাইতে হবে প্রোগ্রেস রিপোর্টের মধ্যে যে আপনি আসলে মানে কতটুকু কাজ করতেছেন এট এ গিভেন স্টেজ অফ এ মেজর অ্যাসাইনমেন্ট। মানে দেখেন আপনি হচ্ছে আপনাকে একটা অনেক বড় কাজ বা একটা মেজর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটা 20 তলা বিল্ডিং আপনাকে করতে হবে 2 বছরের মধ্যে। তো আপনি কি করতেছেন একটা নির্দিষ্ট সময় পরে কাজ শুরু করার 1 মাস বা 2 মাস বা 3 মাস পর হচ্ছে আপনি কোন পর্যায়ে আছেন এটাই হচ্ছে আপনার প্রোগ্রেস রিপোর্টের সাহায্যে আপনি আপনার হায়ার অথরিটিকে বলার চেষ্টা করতেছেন। আচ্ছা, অর্গানাইজেশনাল প্ল্যান অফ প্রোগ্রেস রিপোর্ট ইজ ইউজুয়ালি ইন্ডাকটিভ। মানে হচ্ছে মানে এই প্রোগ্রেস রিপোর্টটা হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা পার্ট। ঠিক আছে, মানে একটা অর্গানাইজেশন কিভাবে কাজ করবে বা কোন দিকে তারা আগাবে এই যে প্ল্যানিং প্লটিং তারা করে বা তারা সিদ্ধান্ত নেয়, এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য হচ্ছে তাদের এই প্রোগ্রেস রিপোর্টটা হচ্ছে নরমালি কনসিডার অবশ্যই করতে হয় ইন্ডাকটিভ। ঠিক আছে, মানে কনসিডার করা ছাড়া অর্গানাইজেশন প্রপারলি প্ল্যানিং করতে পারবে না তাদের ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, এবার দেখেন প্রোগ্রেস রিপোর্টের মধ্যে কি কি থাকে। ইন্ট্রোডাকশন, ঠিক আছে, মানে একটা ভূমিকা থাকবে যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বায়োস্টে একটা 20 তলা বিল্ডিং করার জন্য। তো আমরা 20 তলা বিল্ডিং এর কাজ শুরু করছি অমুক তারিখ। তো আমরা এখন মানে আমরা কি বলবো, মানে আমরা জাস্ট রিপোর্টটা কি জন্য লিখতেছি, আমাদের কাজের অগ্রগতি বা প্রোগ্রেস ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে ওটা বোঝানোর জন্য লিখতেছি। আচ্ছা, দেখেন ডেসক্রিপশন অফ অ্যাকমপ্লিশমেন্ট ডিউরিং পিরিয়ড, মানে হচ্ছে মনে করেন আপনি এই প্রোগ্রেস রিপোর্টটা হচ্ছে লাস্ট 2 মাস আগে সাবমিট করছিলেন। মনে করেন জানুয়ারি মাসে আপনি একটা প্রোগ্রেস রিপোর্ট সাবমিট করছেন, ফেব্রুয়ারি মার্চ মাস আপনি এই 2 মাস কাজ করলেন, এই 2 মাস কাজ করে এই লাস্ট 2 মাসে মানে লাস্ট প্রোগ্রেস রিপোর্টটা সাবমিট করার পরে এই যে 2 মাস আপনি কাজ করছেন, এই 2 মাস কাজ করার পর আপনি আরেকটা রিপোর্ট সাবমিট করবেন এই বিগত 2 মাসে আপনার কি কি অ্যাকমপ্লিশমেন্ট হয়েছে বা আপনি কি কি কাজ করছেন এই জিনিসগুলো আপনি তুলে ধরবেন বা এগুলো বর্ণনা করবেন। তারপর দেখেন যে আনএন্টিসিপেটেড প্রবলেমস ইফ এনি, মনে করেন এই কাজগুলো করার সময় আপনি এমন কোন প্রবলেম ফেস করছিলেন যে প্রবলেমগুলো হচ্ছে আনএন্টিসিপেটেড, আগের থেকে হচ্ছে অনুমান করতে পারেননি, হঠাৎ করে প্রবলেমগুলো ফেস করছেন। আপনি আগের থেকে অনুমান করতে পারেন নাই যে কনস্ট্রাকশনের কাজের সময় বৃষ্টি হবে, হঠাৎ করে বৃষ্টি হয়েছে। ঠিক আছে, এরকম অনাকাঙ্ক্ষিত বা মানে আগের থেকে অপরিকল্পিত যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন এই প্রবলেমগুলো আপনাকে বলতে হবে আপনার হায়ার অথরিটির কাছে। তারপর দেখেন যে প্ল্যানস ফর নেক্সট রিপোর্টিং পিরিয়ড, আপনি নেক্সট কবে আবার রিপোর্ট করবেন। ঠিক আছে, আপনি মার্চ মাসে করছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, আপনি আবার বলে দিবেন যে ওকে আমরা আবার মে মাসের লাস্টে আমরা আরেকটা রিপোর্ট সাবমিট করব। ঠিক আছে, আপনি মানে বলে দিবেন। অথবা প্ল্যানস ফর নেক্সট রিপোর্টিং পিরিয়ড, এই যে পরবর্তী রিপোর্টিং পিরিয়ড হচ্ছে কি আপনি মে মাসের লাস্টে রিপোর্ট করবেন, তার মানে এই রিপোর্টে থাকবে কি এই এপ্রিল আর মে মাসে আপনি কি করছেন এগুলো থাকবে। তো এই 2 মাস আপনি কিভাবে কাজ করবেন বা কাজটা কিভাবে আগায় নেবেন এই 2 মাসের আপনাকে একটা প্ল্যান অফ অ্যাকশন দিতে হবে যে আমি এভাবে এভাবে কাজ করব। ঠিক আছে, এরপর দেখেন সামারি ওভারঅল অ্যাপ্রাইজাল অফ প্রোগ্রেস টু ডেট, মানে হচ্ছে ওই যে মানে যেই দিনে আপনি রিপোর্টটা দিচ্ছেন, আপনি এই যে মার্চ মাসে রিপোর্ট দিচ্ছেন এই মার্চ মাস পর্যন্ত আপনার কি কি কাজ হয়েছে বা ওভারঅল কি কি মানে কাজের ডেভেলপমেন্ট হয়েছে তার একটা সামারি দিতে হবে। ঠিক আছে, ওকে, আমরা তাইলে কনফারেন্স রিপোর্টে কি থাকবে দেখলাম, আমরা এটাও দেখলাম যে আমাদের প্রোগ্রেস রিপোর্টে কি থাকবে। আচ্ছা, এখন দেখেন যে আমাদের লাস্ট টাইপ অফ ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট এন্ড দ্যাট ইজ পিরিয়ডিক রিপোর্ট। তো হোয়াট শুড উই কন্টেইন ইন পিরিয়ডিক রিপোর্ট, দেখেন যে পিরিয়ডিক রিপোর্টে আমরা কি কি আনবো বা কি কি থাকবে। রিপোর্টস রিটেন এট রেগুলার রিকারিং পিরিয়ডস উইকলি মান্থলি কোয়ার্টারলি, মানে আপনি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পরে মনে করেন আপনার কোম্পানি চায় যে আপনি প্রত্যেক সপ্তাহে আপনার কোম্পানিকে একটা করে রিপোর্ট দিবেন, তাইলে কি আপনাকে উইকলি রিপোর্ট সাবমিট করতে হবে। আপনার কোম্পানি চায় যে আপনাকে মান্থলি একটা রিপোর্ট দিতে হবে, তাইলে আপনাকে কি করতে হবে প্রত্যেক মাসে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। আপনার কোম্পানি চায় যে আপনি কোয়ার্টারলি মানে 12 মাসের 4 ভাগের 1 ভাগ, তার মানে কত 3 4 12, আপনি 3 মাসে একটা রিপোর্ট সাবমিট করবেন, আপনাকে কোয়ার্টারলি তাইলে একটা রিপোর্ট মানে 3 মাস অন্তর অন্তর একটা রিপোর্ট সাবমিট করতে হবে আপনার হায়ার অথরিটির কাছে। এটা হচ্ছে কি পিরিয়ডিক রিপোর্ট। মানে
এটা আসলে ঠিক কোনো তেমন কোনো প্রোগ্রেস রিপোর্ট না, এটা হচ্ছে আপনার কাজকর্ম কেমন চলতেছে, আপনার ডিপার্টমেন্ট কিভাবে ফাংশন করতেছে, আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, বা আপনি মানে কোনো ভালো কিছু করছেন কিনা, মানে জাস্ট ওভারঅল মানে আপনি যদি কোনো একটা ডিপার্টমেন্টের হেড হন বা আপনি যদি কোনো একটা ডিপার্টমেন্ট পরিচালনা করেন, ওই ডিপার্টমেন্টের রেসপন্সিবল পার্সন হিসেবে আপনার হায়ার অথরিটি আপনাকে বলে দিবে যে তুমি আমাকে উইকলি রিপোর্ট করবা, বা তুমি আমাকে মান্থলি রিপোর্ট করবা, বা তুমি আমাকে কোয়ার্টারলি রিপোর্ট করবা। এবং এই রিপোর্ট গুলা থেকে হায়ার অথরিটি বুঝতে পারবে যে মানে আপনার আন্ডারে যে ডিপার্টমেন্ট আছে ওইটা আসলে কেমন চলতেছে, ওটা কি অবস্থায় আছে। দেখেন যে ইন ইউএসএ কোম্পানি পিরিয়ডিক রিপোর্টস ইজ এক্সপেক্টেড টু বি এ হাফ এ পেজ ইফ দ্য নিউজ ইজ ফেভারেবল। মানে আমেরিকাতে হচ্ছে আপনার এই কোম্পানিগুলোর মানে এই যে পিরিয়ডিক রিপোর্ট গুলা লিখে তারা, বা মানে কোম্পানির মনে করেন একটা ডিপার্টমেন্ট পিরিয়ডিক রিপোর্ট লিখে হচ্ছে হায়ার অথরিটির কাছে পাঠাচ্ছে। তো নর্মালি এক্সপেক্ট করা হয় যদি মানে কোনো আনফেভারেবল সিচুয়েশন বা অনাকাঙ্ক্ষিত কিছু না হয়, ইচ এন্ড এভরিথিং মানে যদি নর্মাল থাকে, তাহলে হচ্ছে এই আপনার পিরিয়ডিক রিপোর্টটা হচ্ছে মানে আধা পেজ বা অর্ধেক একদম ছোট হবে। ঠিক আছে, ফর আনফেভারেবল নিউজ, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা মানে আনফেভারেবল যেটা শুনে আসলে আমাদের হায়ার অথরিটি খুশি হবে না, এরকম যদি কোনো আনফেভারেবল নিউজ থাকে, তাইলে দ্য রিপোর্ট মে বি ওয়ান পেজ হুইচ শুড ইনক্লুড রিজনস ফর দ্য আনফেভারেবল সিচুয়েশন এন্ড দ্য ওয়ে ইট ওয়াজ বিং হ্যান্ডেলড। মানে হচ্ছে মনে করেন এমন কোন ইনফরমেশন আছে যেটা হচ্ছে হায়ার অথরিটির জন্য আনফেভারেবল, তাইলে রিপোর্টটা একটু লম্বা হইতে পারে, এক পেজ হইতে পারে। এবং ওইখানে হচ্ছে আমাদেরকে এটাও বলে দিতে হবে যে কি কারণে এই আনফেভারেবল সিচুয়েশনটা এরাইজ হয়েছে এবং আমরা কিভাবে এটা ওভারকাম করছি। সাপোজ আপনি হচ্ছে কোন একটা গার্মেন্টস ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার, তো আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে মানে আপনি মনে করেন আপনি প্রোডাকশন ম্যানেজার, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আহ আগামী মানে এক সপ্তাহ হচ্ছে আপনাকে এরকম 5,000 পিস শার্ট হচ্ছে প্রডিউস করতে হবে বা তৈরি করতে হবে, 5,000 পিসেস। তো আপনাকে মনে করেন উইকলি রিপোর্ট করা লাগে আপনার হায়ার অথরিটির কাছে। তো আপনি যখন সপ্তাহ শেষে রিপোর্ট করছেন, আপনি বলছেন যে 5,000 পিস প্রডিউস করা সম্ভব হয় নাই, আমরা 3,000 পিস প্রডিউস করতে পারছি। এবং মনে করেন আপনার কাছে একটা অর্ডার ছিল, আপনার কাছে একটা ইউরোপিয়ান বা আমেরিকান বায়ার হচ্ছে আপনার কাছ থেকে 5,000 পিস শার্ট নিবে, কিন্তু আপনি আসলে অর্ডারটা মানে সাবমিট করতে পারেননি, আপনি অর্ডারটা কি কমপ্লিট করতে পারেননি, আপনি মানে 5,000 পিস শার্ট আসলে তৈরি করতে পারেননি। আপনি যদি 5,000 পিস শার্ট তৈরি করতে না পারেন, আপনি তো মানে অর্ডার শিপমেন্ট করতে পারবেন না, অর্ডার পাঠাইতে পারবেন না, আপনি তো মানে কি বলবো শর্টেজে আছেন। তো এটা কি, এটা অবশ্যই একটা আনফেভারেবল সিচুয়েশন। তো আপনি মানে এই আনফেভারেবল সিচুয়েশন, এই যে আপনি বায়ারের কাছে সাপ্লাই দিতে পারলেন না, এটা কেন হয়েছে আপনি কারণটা তুলে ধরলেন যে আমাদের আসলে 5,000 পিস শার্ট প্রডিউস করার কথা ছিল, বাট আমরা পারি নাই, আমরা 3,000 পিস প্রডিউস করতে পারছি। এটা কেন হয়েছে ওটাও আপনাকে বলতে হবে যে আমাদের ওয়ার্কাররা হচ্ছে মানে যেহেতু এখন মানে এরকম করোনা ভাইরাসের সময় আমাদের ওয়ার্কাররা অনেক বেশি অসুস্থ হচ্ছে এবং তাদের এরকম অসুস্থতার কারণে তারা মানে রেগুলার বেসিসে অফিসে আসতে পারতেছে না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার মনে করেন যে এই আনফেভারেবল সিচুয়েশনটা কেন মানে ক্রিয়েট হয়েছে এটা আপনি বললেন। এবার এটা ওভারকাম করার জন্য আপনি কি করছেন, এটা আপনি এটা বললেন যে ওকে মানে আমরা যদিও আমাদের ওয়ার্কাররা আসে নাই, আমরা 3,000 পিস শার্ট হচ্ছে প্রডিউস করতে পারছিলাম, বাট আমরা চেষ্টা করতেছি আমাদের এই রিকোয়ারমেন্ট হচ্ছে আর বড় জোর 2-3 দিনের মধ্যে ফিল আপ করার জন্য, যেন আমরা 2-3 দিনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। এবং এই জন্য যারা সুস্থ আছে, যারা আসতেছে, মানে তাদেরকে দিয়ে ওভারটাইম করানো হচ্ছে, তাদেরকে অতিরিক্ত পেমেন্ট করে তাদেরকে দিয়ে ওভারটাইম করানোর ব্যবস্থা করা হচ্ছে। তো এই আনফেভারেবল সিচুয়েশন কিভাবে হইলো এবং এটা মানে কি বলবো, এটা কিভাবে আমি রিকভার করতেছি বা রিকভার করার জন্য কি কি করতেছি, এই জিনিসগুলাও আপনাকে ইনফরমেশনাল পিরিয়ডিক রিপোর্টের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওকে। এবার দেখেন আমাদের মেমোরেন্ডাম রিপোর্ট ছিল কয় রকমের? মেমোরেন্ডাম রিপোর্ট ছিল মানে কয় রকমের ছিল মেমোরেন্ডাম রিপোর্ট? 2 রকমের, একটা ছিল কি ইনফরমেশনাল আর একটা ছিল কি ইন্টারপ্রিটেটিভ, তাই না? তো ইনফরমেশনাল রিপোর্ট 3 রকম হইতে পারে আমরা দেখলাম। এবার দেখবো হচ্ছে এই যে ইন্টারপ্রিটেটিভ বা অ্যানালিটিক্যাল। দেখেন এটা আরেকটা ভাগ নিয়ে আসছে এখানে, অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্ট। আচ্ছা ঠিক আছে, এটাই আসলে ইন্টারপ্রিটেটিভ। ঠিক আছে, ইন্টারপ্রিটেটিভ এটাকে এখানে অ্যানালিটিক্যাল হিসেবে লিখছে। দেখেন এটা কেন লিখে, যে সিক টু অ্যানালাইজ এ সিচুয়েশন, কোন একটা ঘটনা মানে কেন হইছে বা এটার পিছনে কে দায়ী, মানে
প্রত্যেকটা এরকম ইভেন্ট বা সিচুয়েশন হচ্ছে অ্যানালাইজ করাই হচ্ছে অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্ট বা ইন্টারপ্রিটেটিভ মেমোরেন্ডাম রিপোর্টের মেইন পারপাস। হ্যাজ এ কনক্লুশন, এটা কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছাবে। আমাদের ইনফরমেশনাল রিপোর্ট কিন্তু আলটিমেটলি কোনো সিদ্ধান্তে বা কোনো রিকমেন্ডেশন দেয় না বা কোনো কোনো কিছু কনক্লুড করে না। বাট এই যে ইন্টারপ্রিটেটিভ বা অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্ট, এটা কিন্তু একটা সিদ্ধান্তে আসতেছি আমরা এটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, মে অর মে নট হ্যাভ এ রিকমেন্ডেশন। আপনি চাইলে আপনার এই অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্ট বা ইন্টারপ্রিটেটিভ মেমোরেন্ডাম রিপোর্টে রিকমেন্ডেশন দিতেও পারেন, নাও দিতে পারেন। ইটস আপ টু হচ্ছে মানে আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি যদি রিপোর্টটা লিখেন, ঠিক আছে? বা আপনার হায়ার অথরিটির উপর ডিপেন্ড করতেছে তারা কি আপনার কাছ থেকে মানে রিকমেন্ডেশন চাচ্ছে নাকি চাচ্ছে না। যদি তারা চায় আপনাকে দিতে হবে, আর যদি তারা না চায় তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন যে অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্ট বা ইন্টারপ্রিটেটিভ মেমোরেন্ডাম রিপোর্ট আমরা বলছিলাম হইতে পারে কয় রকম, দুই রকমের। একটা হচ্ছে কি এই যে পার্সোনাল রিপোর্ট, আরেকটা হচ্ছে কি রিকমেন্ডেশন অথবা জাস্টিফিকেশন রিপোর্ট। আশা করি আপনাদের মনে আছে। তো দেখেন যে পার্সোনাল রিপোর্টে কি থাকে। পার্সোনাল রিপোর্ট দেখেন যে ইন্ট্রোডাকশন হুইচ মে কন্টেইন দ্য ফলোইং, অথরাইজেশন মানে কে লিখতেছে রিপোর্টটা, মানে এই রিপোর্টটার অথরকে বা লেখককে, তার কথাবার্তা বা তার পরিচয় থাকবে। পারপোজ, রিপোর্টটা কি উদ্দেশ্যে লেখা হচ্ছে, উদ্দেশ্যটা বলতে হবে। ব্যাকগ্রাউন্ড, রিপোর্টটার লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট কি আসলে, এটা তুলে ধরতে হবে। মেথোডোলজি অর রিসোর্সেস, আপনি মানে মনে করেন আপনাকে কোনো একটা কাজ কমপ্লিট করতে দেয়া হয়েছিল, যে আপনাকে বলা হয়েছে যে তুমি একটা ইনভেস্টিগেশন করবা, একটা ইনভেস্টিগেশন করে দেখবা যে আমরা যে ল্যাবে সিলিন্ডার বানাচ্ছি, সিলিন্ডার গুলার কম্প্রেসিভ স্ট্রেংথ কেন 4000 পিএসআই না এসে 28 দিন পরে ভাঙলে 2500 পিএসআই আসতেছে। এটা আপনাকে ইনভেস্টিগেট করতে দেয়া হইলো। আপনি ইনভেস্টিগেশন করার সময় কি করতেছেন, অথরাইজেশন, আপনাকে দায়িত্বটা কে দিছে বা আপনি কে, আপনার পরিচয় আপনি বললেন, আপনার রিপোর্টটা লেখার উদ্দেশ্য বললেন, রিপোর্টটা লেখার পিছনে প্রেক্ষাপট বললেন, তারপর আপনি মানে এই এই জিনিসটা বের করার জন্য কি কি মেথড অ্যাপ্লাই করছেন, মেথড গুলা বললেন। প্ল্যান অফ প্রেজেন্টেশন, আপনি হচ্ছে আমার কাছে একটা প্রেজেন্টেশন দিবেন যে কেন আমাদের কনক্রিট গুলা 4000 পিএসআই স্ট্রেংথ ডেভেলপ করতে পারতেছে না, 2500 পিএসআই তে ভেঙে মানে মানে কম্প্রেশন দিলে ভেঙে ভেঙে যাচ্ছে। তো আপনি যে আমাকে মানে জিনিসটা বুঝাবেন, আমার সামনে একটা প্রেজেন্টেশন দিবেন, কিভাবে দিবেন প্রেজেন্টেশনটা, কবে দিবেন, মানে কতক্ষণ লাগবে, তার একটা প্ল্যান দিতে হবে। তারপর ব্রিফ স্টেটমেন্ট অফ ডিসিশন, এবং আলটিমেটলি আপনি সবকিছু মানে পর্যালোচনা করে একটা ডিসিশনে পৌঁছাইছেন যে স্যার কনক্রিটের ঢালাই মেলানোর সময় মিস্ত্রিরা বেশি পানি দিচ্ছিল, ওই জন্য স্ট্রেংথ কম আসতেছে, অথবা কনক্রিটের মিক্স ডিজাইন ঠিক মতো করা হয় নাই, এই জন্য স্ট্রেংথ কম আসতেছে। মানে আপনাকে একটা এরকম ডিসিশন বলে দিতে হবে আমাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের পার্সোনাল রিপোর্টের ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডাক্টরি পার্ট। এরপর দেখেন মেইন বডি উইথ হেডিংস এন্ড সাব হেডিংস। তো ইন্ট্রোডাক্টরি পার্টের পরে আমাদের কি পার্ট থাকবে, মেইন বডি থাকবে। আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, দেখেন যে তাহলে পার্সোনাল রিপোর্টের মধ্যে হচ্ছে আপনি প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আনলেন, ওইখানে হচ্ছে রিপোর্টটা আপনি কেন লিখতেছেন বা আপনাকে রিপোর্টটা লেখার দায়িত্ব কে দিছে আপনি বললেন বা আপনার পরিচয় দিলেন। তারপর কেন লিখতেছেন বললেন।
তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে রিপোর্টটা লেখা হচ্ছে সেটা আপনি বললেন। তারপর হচ্ছে আপনি মানে কোন মেথডে কাজ করছেন, মেথডোলজিটা বইলা দিলেন। তারপর কিভাবে আপনি প্রেজেন্টেশন দিবেন ওই প্ল্যানটা বললেন। তারপর ব্রিফ স্টেটমেন্ট অফ ডিসিশন, আপনি কি সিদ্ধান্তে আসতে পারছেন, আপনি আপনার সিদ্ধান্তগুলোর একটা সামারি বা ব্রিফ স্টেটমেন্ট দিলেন। এরপর দেখেন থাকবে কি মেইন বডি। মেইন বডিটার মধ্যে কি হইতে পারে দেখেন, হেডিংও থাকতে পারে, আবার সাব হেডিংও থাকতে পারে মেইন বডির মধ্যে। দেখেন তো মেইন বডিটা মনে করেন আপনার চ্যাপ্টার 1, ঠিক আছে, এটা মনে হয় একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 1 এর নাম মনে করেন আমি লিখলাম যে চ্যাপ্টার 1 এটার নাম হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন। এই যে ইন্ট্রোডাকশন লিখলাম, এটা হচ্ছে হেডিং, ঠিক আছে। এবার এই চ্যাপ্টার 1 এর 1 নাম্বার টপিক ইন্ট্রোডাকশনের আন্ডারে মনে করেন আরেকটা টপিক আসলো 1.1, যে অথরাইজেশন। আমি কিছু কথাবার্তা লিখলাম, তারপর 1.2 আসলো মনে করেন পারপোজ। এই যে 1.1 1.2 এগুলাকে বলা হচ্ছে কি একটা মেইন হেডিং এর আন্ডারে সাব হেডিং, ঠিক আছে। আচ্ছা, তো মেইন বডি গেল, আমাদের ইন্ট্রোডাকশন গেল, মেইন বডি গেল। এরপর হচ্ছে পার্সোনাল রিপোর্টে কি থাকবে, টার্মিনাল অর ক্লোজিং সেকশন উইথ সামারি এন্ড কনক্লুশন। মানে আপনাকে রিপোর্টটা শেষ করতে হবে, পুরো রিপোর্টটাকে সামারি করতে হবে এবং একটা কনক্লুশন পৌঁছাইতে হবে যে ওকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি বা এটাই হচ্ছে আমাদের মানে মেইন ফোকাস হওয়া উচিত। মানে আপনি একটা জাস্ট আলটিমেটলি কনক্লুশনে ড্র করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন যে আমাদের সেকেন্ড টাইপ অফ ইন্টারপ্রিটেটিভ মেমোরেন্ডাম বা অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্ট, রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট। রিকমেন্ডেড এ চেঞ্জ অর রিমেইন উইথ স্ট্যাটাস কিউ, মানে হচ্ছে পলিসি এসপেক্ট। দেখেন এটার মানে হচ্ছে সাপোজ বায়োস্টে কোনো একটা পলিসি আছে যে আমরা শুক্র শনিবার দিন ছুটি কাটাইতে পারবো, মানে সপ্তাহে 5 দিন অফিস থাকবে, 2 দিন ছুটি থাকবে, এটা হচ্ছে একটা এক্সিস্টিং পলিসি আছে। তো মানে এরকম মনে করেন যে জানতে চাওয়া হয়েছে যে আমাদের প্রোডাক্টিভিটি বা আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা কি সপ্তাহে 5 দিনই অফিস করব নাকি হচ্ছে আমরা একদিন বাড়ায় শনিবার দিন অফিস করতে পারি। এটা মনে করেন কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা অ্যানালাইসিস করে রিপোর্ট দেওয়ার জন্য। তো সে অ্যানালাইসিস করে হয়তো বলবে যে রিকমেন্ডেড চেঞ্জ, মানে সে বলতে পারে যে ওকে আমার মনে হচ্ছে যে শনিবার দিন অফিস করলে আরো বেটার হয়, হয়তো প্রোডাক্টিভিটি বাড়বে। অথবা সে বলতে পারে কি রিমেইন উইথ স্ট্যাটাস কিউ, মানে বর্তমানে যেটা যে অবস্থায় আছে আমাদের পলিসিটা, ইউনিভার্সিটির যে পলিসি বা নিয়ম যে অবস্থায় আছে ওইভাবেই থাকুক, কোনো চেঞ্জের দরকার নেই, ঠিক আছে। এই ধরনের রিপোর্ট গুলো হচ্ছে পলিসি এসপেক্ট, মানে হচ্ছে কোন একটা অর্গানাইজেশনের রুলস রেগুলেশন, আপনার সার্ভিস পলিসি, মানে কে কিভাবে চাকরি পাবে, কার কিভাবে প্রমোশন হবে, মানে এই ধরনের ব্যাপারগুলোতে হচ্ছে এরকম রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট আসতে পারে। এরপর দেখেন যে সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট সামথিং ইজ ডিজায়ারেবল অর আনডিজায়ারেবল, এটা হচ্ছে ভ্যালু অ্যাসপেক্ট, ঠিক আছে। মনে করেন যে আপনি চাচ্ছেন যে আপনার কর্মচারীরা সবাই সিনসিয়ারলি কাজ করুক এবং মানে কিভাবে বুঝাবো আসলে, আচ্ছা মানে আপনার ডিজায়ার কি, আপনার ডিজায়ার হচ্ছে কর্মচারীরা সিনসিয়ারলি কাজ করবে এবং কোন জিনিসটা আপনার জন্য আনডিজায়ারেবল, আপনার জন্য আনডিজায়ারেবল হচ্ছে আপনার কর্মচারীরা ফাঁকি দিবে, এটা এটা হচ্ছে আনডিজায়ারেবল। আর ডিজায়ারেবল কি, তারা ঠিকমতো কাজ করবে। তো আপনি যদি এরকম কোনো রিপোর্ট মানে সাবমিট করেন বা আপনি যদি কোনো এরকম রিপোর্ট সার্কুলেট করেন যে কোন জিনিসটা আপনি চান এবং কোন জিনিসটা আপনি চান না, এবং আপনার কর্মচারীরা যদি এটা পড়ে তাহলে কিন্তু তারা বুঝবে যে দিস ইজ দ্য কাইন্ড অফ কি রিকমেন্ডেশন, আপনি রিকমেন্ড করতেছেন যে বাবারা তোমরা ফাঁকি দিও না, তোমরা ঠিকমতো কাজ করো, ঠিক আছে। তো এই ধরনের রিপোর্ট গুলা কি ভ্যালু এক্সপেক্ট মানে মূল্যবোধ বা এই ধরনের ব্যাপারগুলোতেও এই রিপোর্ট আসতে পারে। তারপর দেখেন যে ডিফেন্ড দ্য অ্যাকুরেসি অফ ইনফরমেশন, ফ্যাক্ট অ্যাসপেক্ট। মনে করেন আপনি কাউকে একটা তথ্য দিচ্ছেন যে আমাদের কোম্পানি গত 6 মাসে লস হইতেছে, কোনো লাভ হইতেছে না, কারণ সে আপনার কথা মনে করেন বিশ্বাস করে নাই। আপনি তাকে একটা রিপোর্টের মাধ্যমে বুঝাবেন যে দেখো ভাই আমি যা বলছি সত্যি। আপনি কি করতেছেন, আপনার ইনফরমেশনের অ্যাকুরেসি ডিফেন্ড করতেছেন, ঠিক আছে। তো এরকম ফ্যাক্ট অ্যাসপেক্ট মানে কোন তথ্য দিয়ে আপনি মানে বা আপনি কাউকে কোনো একটা ইনফরমেশন দিছিলেন, সে ওইটা এখন বিশ্বাস করতে যাচ্ছে না, ওইটাকে সত্যি প্রমাণ করার জন্য আপনি ওইটাকে ওটা কতটা অ্যাকুরেট এটা ডিফেন্ড করার জন্য আপনি এরকম জাস্টিফিকেশন বা রিকমেন্ডেশন রিপোর্ট সাবমিট করতে পারেন। তারপর রিপোর্ট মে বি ইন রেসপন্স টু এ রিকোয়েস্ট অর ইট মে বি ভলান্টারি, মানে হচ্ছে এক হইতে পারে যে আপনার হায়ার অথরিটি আপনাকে বলছে যে
আচ্ছা দেখো, আমরা তো গত 6 মাস ধরে লসের সম্মুখীন হচ্ছি। মানে ইফ ইউ কুড make a justification report for the reasons of the losses and you can submit it to us. আপনাকে আপনার অথরিটি বলতে পারে যে তুমি একটা জাস্টিফিকেশন রিপোর্ট তৈরি করে আমাদেরকে সাবমিট করো, আমরা দেখতে চাই যে হোয়াট ইজ দ্য রিজনস বিহাইন্ড দিস লসেস। তারা বলতে পারে। অথবা রিপোর্ট হইতে পারে ভলান্টারি। মনে করেন আপনার কোম্পানি আপনাকে বলা নাই রিপোর্ট সাবমিট করতে, আপনি কি করলেন? আপনি নিজ থেকে উদ্যোগী হয়ে আপনি একটা রিপোর্ট সাবমিট করলেন আপনার অথরিটির কাছে যে ওকে, probably these are the reasons for our losses and I do believe that if we do this we can overcome these losses. আপনি একটা রিকমেন্ডেশন দিলেন বা আপনি একটা জাস্টিফিকেশন দিলেন যে কেন লস হচ্ছে, কিভাবে ওভারকাম করা যাইতে পারে। সো কি বলবো, এই আমরা দেখলাম যে আমাদের এই অ্যানালিটিক্যাল বা ইন্টারপ্রিটেটিভ মেমোরেন্ডাম রিপোর্টের মধ্যে কি কি আসতে পারে। একটা আসতে পারে হচ্ছে কি পার্সোনাল রিপোর্ট, আসতে পারে কি রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট। ওকে, আচ্ছা আজকে কি আর যাবো না? আজকে আর যাই না, আজকে এতটুকুই থাক, ঠিক আছে? তাহলে যদি আরেকটু সামারি করি, দেখেন আমাদের রিপোর্ট লেন্থের উপর বেস করে কয় রকম হইতে পারে বলেন তো? দুই রকম স্যার, শর্ট আর লং। শর্ট আর হচ্ছে লং। শর্ট রিপোর্ট কয় রকম হইতে পারে বলেন তো? স্যার দুই রকম স্যার, মেমোরেন্ডাম আর একটা লেটার রিপোর্ট। মেমোরেন্ডিয়াম না, মেমোরেন্ডাম। ও মেমোরেন্ডাম, সরি স্যার। মেমোরেন্ডাম রিপোর্ট আর লেটার রিপোর্ট। মেমোরেন্ডাম রিপোর্ট আবার কয় রকম হইতে পারে বলেন তো? স্যার দুই প্রকার, ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট আর একটা হচ্ছে স্যার ইন্টারপ্রিটেটিভ। ইনফরমেশনাল, একটা হচ্ছে ইন্টারপ্রেটেটিভ। আর ইনফরমেশনালটা আবার কয় রকম হইতে পারে বলেন তো? এরকম স্যার, কি কি? কনফারেন্স রিপোর্ট, প্রোগ্রেস আর পিরিয়ডিক। প্রোগ্রেস আর পিরিয়ডিক স্যার। কনফারেন্স বানানটা একটু দেখেন, ভুলে গেছে মনে হয় আমার। আর ইন্টারপ্রেটিভ রিপোর্টটাকে আমরা কি বলতে পারি? অ্যানালিটিক্যাল রিপোর্টও বলতে পারি, তাই না? জি স্যার। অ্যানালিটিক্যাল বানানটাও মনে বলেছে, অ্যানালিটিক্যাল বানানটা একটু দেখেন, বানানটা ভুল লিখছি তো। জি স্যার, বলেছে এন ওয়াই। হ্যাঁ, বানানটা একটু দেখে নিন, এল ওয়াই আছে মনে হয় একটা, অ্যানালিটিক্যাল। তো ইন্টারপ্রেটিভ আর অ্যানালিটিক্যাল রিপোর্টটা কি কি টাইপের হইতে পারে? একটা হচ্ছে কি পার্সোনাল রিপোর্ট, জাস্টিফিকেশন রিপোর্ট, জাজমেন্ট, রিকমেন্ডেশন অর জাস্টিফিকেশন। ঠিক আছে, আমি আর লিখলাম না। তো আই হোপ জিনিসগুলো বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা।